প্রথম যে প্রসঙ্গে আসবে একবার মুখ্যমন্ত্রী স্টেজ থেকে একেবারে সভামঞ্চ থেকে তিনি কার্তিক মহারাজকে আক্রমণ করলেন এবং কার্তিক মহারাজ নাকি তৃণমূলের এজেন্ট বসতে বাধা দেওয়ার এইরকম একটা অভিযোগ। ভারত সেবাশ্রম সংঘ জড়িয়ে গেল হিন্দু সনাতন সংস্কৃতি, এটা জড়িয়ে ফেলে রাজনীতিকরণ করা হলো। এই রাজনৈতিক মঞ্চ থেকে এটা কি বলা কাম্য ছিল নাকি এরা এড়িয়ে গেলেই ভালো? দেখুন, একটা কথা প্রথমে আমি আপনাকে বলি, বাংলায় একটা কথা আছে জানেন তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, আছে তো কথা। তো আমরা এই দেশে দেখেছি একটা মানুষ যার বিরুদ্ধে 43টা ক্রিমিনাল কেস ছিল, সে যখন গেরুয়া বস্ত্রধারী করে যোগী আদিত্যনাথ হয়ে গেল, তখন সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপির ওয়াশিং মেশিনে, আর তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে গেল। আমি তৃণমূলের মুখপাত্র হয়ে আপনার চ্যানেলে বলছি, তৃণমূল কংগ্রেস অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মঠকে। আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত, আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের আদর্শে আদর্শিত। কিন্তু যদি এই এত সম্মানীয় সংস্থাগুলোর কেউ বা কারা, কার্তিক মহারাজের মতো দু একজন লোক যদি ওপেনলি বিজেপি করে, বিজেপির হয়ে প্রচার করে, বিজেপির হয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক মঞ্চে থাকে, সরকারি মঞ্চ নয় রাজনৈতিক মঞ্চে থাকে, প্রধানমন্ত্রীকে ফলক দেয়, প্রধানমন্ত্রীর হয়ে প্রচার করে, আমাদের কাছে ভিডিও আছে যেখানে তিনি বলছেন বিজেপিকে ভোট দাও, আমি মনে করিয়ে দিচ্ছি বিজেপি রাম মন্দির তৈরি করেছিল, তাহলে আমাদের বক্তব্য এইটুকুই যে কার্তিক মহারাজ, আমি যেরকম বুকে তৃণমূলের ব্যাজ পরে গর্বের সাথে তৃণমূল মুখপাত্র হয়ে আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি, কার্তিক মহারাজ বুকে বিজেপির ব্যাজ পরে প্রচার করুক, কোনো আপত্তি নেই। আর ভারত সেবাশ্রমের স্বামী বিশ্বতানন্দ কী বিবৃতি দিয়েছে আপনাদের আশা করি সকলেরই জানা আছে, যে ভারত সেবাশ্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ভারত সেবাশ্রমের সাথে এবং পাশে থেকেছেন, এবং কার্তিক মহারাজের যে বক্তব্য সেটা তার ব্যক্তিগত বক্তব্য, এর সাথে ভারত সেবাশ্রমের কোনো যোগ নেই, এটা বুঝতে হবে। আসল কথাটা হচ্ছে এখানে নয়, বিজেপি এই ন্যারেটিভটাই চালাতে চাইছে যে প্রশ্নগুলো আপনি আমায় করছেন, কিন্তু আসল ন্যারেটিভটা হচ্ছে যে মেদিনীপুরে দুদিন বাদে ভোট, সেই মেদিনীপুরে প্রধানমন্ত্রী যে বলে যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, সব দুর্নীতিবাজদের জেলে ঢোকাবো, সেই প্রধানমন্ত্রীর মঞ্চে সমিত মণ্ডল, অগ্নিমিত্রা পালের অ্যাসিস্ট্যান্ট, যাকে খড়গপুরে যার হোটেল রেড করে পুলিশ 35 লাখ টাকা পেয়েছে, আর তার পরের দিনই নির্বাচন কমিশন এসপি মেদিনীপুরকে বদলি করে দিল। আসল খবর এইটা, আসল খবর এটা না যে ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মঠের নাম করে সাধুধারী একজন বিজেপির কর্মী বিজেপির হয়ে দালালি করছেন, এটা আসল খবর নয়। না, একদমই তাই। আমি সাধু সন্তরা খালি পায়ে হাঁটছেন, একেবারে উত্তর কলকাতার ছবি 26 তারিখ আমরা দেখাবো, কিন্তু সেই ছবি কী কারণে হলো, ঠিক এই কার্তিক মহারাজের আক্রমণ, সাধু সন্তরা নেমে পড়বে রাস্তায়, সে ছবি 26 তারিখের ছবি। আমি অন্য প্রশ্ন করছি, আমি বলছি যে বহরমপুরে কি একটু নড়বড়ে লাগছে, সেই কারণে কি এই আক্রমণ? বহরমপুরের ব্যাপারে অফ ক্যামেরা আমার আর আপনার কথা হচ্ছিল, অন ক্যামেরা এখন আমি আপনাকে বলছি 4 তারিখ আপনার সাথেই দেখা হবে, যদি সম্ভব হয় দেখা করে নেবেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান জিতছে, আর অধীর রঞ্জন চৌধুরী তৃতীয় স্থানে থাকবে, দ্বিতীয়তেও নয়, দ্বিতীয় স্থানে বিজেপি থাকবে, অধীর চৌধুরী তৃতীয় স্থানে থাকবে, আর ওনার ভোট পার্সেন্টেজ হবে 20 থেকে 22%। ভোট পার্সেন্টেজ পর্যন্ত আপনাদের বলে দিলাম, 4 তারিখ বাকি কথা হবে। একদমই তাই। বিধান ভবনের সামনে আরও একটি যে প্রসঙ্গ, একেবারে বিধান ভবনের সামনে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি দেখলাম আমরা, এবং পাশের লেখা দেখলাম তৃণমূলের দালাল। এই যে চির হাইকমান্ডের সঙ্গে অধীর চৌধুরীর বারবার যে চির ধরে, অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়া যাবে না, সেই রকমভাবে করা আক্রমণ করা যাবে না, হাইকমান্ড বুঝবেন, থাকলে থাকুন, না থাকলে বেরিয়ে যান, তাহলে কি প্রকারান্তরে তৃণমূলকে এই কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, এরা কি হেল্প করতে চাইছে কিছুটা বাংলায়? দেখুন, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের ফাউন্ডিং মেম্বার। মমতা বন্দ্যোপাধ্যায় যতবার মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে মিটিং করেছেন দিল্লিতে, বিজেপিকে হারানোর মিটিং, তখনই রোজ অধীর চৌধুরী বাংলায় বসে তৃণমূলকে গালমন্দ করেছেন। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি অধীর চৌধুরী বিজেপির দালাল, এটা তো আজকে নতুন বলছি না। আর আপনার এই প্রশ্নের উত্তরের সাথে আপনার আগের প্রশ্ন বহরমপুর ভোটেরও যোগ আছে। আপনাকে বুঝতে হবে মল্লিকার্জুন খাড়গের মতো বর্ষিয়ান নেতা কেন এই কথা বললেন।
তিনি তো আগে বলেননি, এখন কেন বললেন? কারণ তার কাছেও খবর চলে গেছে অধীর চৌধুরী হারছে। তো যে লোকটা হারছে তাকে নিয়ে আমার তো আর মাথা ব্যথা নেই। আর মল্লিকার্জুন খাড়গের মতো একজন ব্যক্তি, যার 60-70 বছরের রাজনৈতিক কেরিয়ারে কোনো দাগ নেই, একজন দলিত, তিনি একদম গ্রাসরুট থেকে আজকে জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের সবচেয়ে পুরনো দলের সভাপতি হয়েছেন, তার মুখে কালি মাখিয়ে দিল অধীর চৌধুরীর পোষ্য কিছু চামচারা এই বিধান ভবনের সামনে। আর এই বিধান ভবন, আমি আপনাকে বলি, 4 জুনের পর প্রদেশ কংগ্রেস দলটার এই বিধান ভবন হয় বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হবে, আর নইলে তার বাইরে তালা ঝুলবে। এত বড় কথা বলে দিলাম। মল্লিকার্জুন খাড়গেও জানে যে অধীর চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেই জন্য তিনিও এখন বলতে বাধ্য হচ্ছেন যে এই সব কথা বললে যদি পার্টি স্ট্যান্ডের বিরুদ্ধে যায় তাহলে তিনি দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন। কারণ আগামী দিনে 4 জুনের পর যখন ইন্ডিয়া সরকার গঠবন্ধন করবে, সরকার তৈরি করবে দিল্লিতে, তখন সেই সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট, একটা বড় অংশ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের। তো মল্লিকার্জুন খাড়গে বা জাতীয় কংগ্রেস অধীর চৌধুরীর মতো একটা হেরো সাংসদের জন্য সেই সম্পর্ক কেন নষ্ট করবে? এটা তো আপনাদেরও বোঝা উচিত। এইটাই বুঝতে হবে যে ক্রোনোলজি অফ ইভেন্টস, হোয়াট ইজ দ্য ক্রোনোলজি অফ ইভেন্টস। আজকে অধীর চৌধুরী জোট করেছে সিপিএমের সাথে, তার ভোট কাটার জন্য, তৃণমূলের ভোট কাটার জন্য তৃণমূল বিজেপির সাথে লড়াই করছে। ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য কি? বিজেপিকে হারানো, নরেন্দ্র মোদীকে হারানো। তাহলে প্রদেশ কংগ্রেস আর সিপিএম তৃণমূলের ভোট কেটে তো বিজেপির হাত শক্ত করছে। বহরমপুরে অধীর হারছে, মুর্শিদাবাদে সেলিম হারছে, দক্ষিণ কলকাতাতে হেরেছে, রায়গঞ্জে হেরেছে, নামের আগে মোহাম্মদ আছে বলে মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে, সেখানেও হারছে। এদের কি ভবিষ্যৎ আছে? 4 জুন কথা হবে, ছাড়ুন না এদের কথা, এরো পার্টিদের কথা। না কালি অন্য প্রসঙ্গ। কালি লাগানো, একদল কালি লাগালো, একদল কালি মুছলো। সেই মোছার মধ্যে কিন্তু হাইকমান্ডের সঙ্গে বাংলা কংগ্রেসের যে সম্পর্ক, একটা ফেদ দেখা যাচ্ছে, সেটা তো হলোই। কিন্তু এটা তো গোটা কংগ্রেসের গায়ে একটা কালি লাগলো। এই রাজ্য, বাংলা, সামগ্রিক ভারতবর্ষ, এই কালি তো শুধু মুখে নয়, তো কংগ্রেসেও লাগলো। দেখুন, কংগ্রেসের লোকেরা যদি কংগ্রেসের গায়ে কালি লাগায় সেটা তো আমার কিছু করার নেই। আর তৃণমূল কংগ্রেস কালি লাগাতেও বলছে না। কংগ্রেসের একাংশ কিন্তু পরিষ্কার বলছে যে এটা কিন্তু তৃণমূলের কাজ। দূর ছাড়ুন তো। আমি আপনাদের বলছি, আপনারা তো পোর্টাল মিডিয়া, আপনাদের শিরদাঁড়াটা এখনও সোজা আছে। যান গিয়ে সৌম্য আইচ রায়কে জিজ্ঞেস করুন সুমন রায় চৌধুরীকে কেন কালির বোতল কিনে দিয়েছিল, যান। আর তৃণমূল কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের গায়ে কালি লাগানোরও দায় নেই, কালি মোছারও দায় নেই। আমরা তৃণমূল কংগ্রেস, বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা বিজেপিকে হারাচ্ছি। বাকি অধীর চৌধুরী যে দালালি করছে, ওকে বলুন দালালি করতে। আর ওর চামচাগুলো যারা এখন অধীর চৌধুরী নির্ভরশীল রাজনীতি করে, তাদেরও খেলা শেষ হয়ে যাবে 4 তারিখের পর। ছেড়ে দিন না। ওই আপনাদের মতো কিছু পোর্টাল আর কিছু টিভি চ্যানেলের পর্দা ছাড়া এদের আর কোনো অস্তিত্ব থাকবে না। একেবারেই তাই। এই সীতারাম ইয়েচুরি এই রাজ্যে ভোট প্রচার করছে ইলেকশনের জন্য। একেবারে তিনি, তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে বাইরে থেকে সমর্থন করবেন বলছেন মমতা ব্যানার্জি, করে একটি সরকার গঠন করবেন বলছেন, এবং দিল্লিতে একটা বদলের আশঙ্কা উনি দেখতে পেয়েছেন। সে কারণে সেইখানে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি আমাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন যে একেবারে বাইরে থেকে সমর্থনের দরকার নেই। বাইরে থেকে কিসের সমর্থন? ভেতরেই তিনি নেই, কিসের বাইরে থেকে? কোথায় সরকার, কোথায় ওনার সমর্থন, কোথায় গেল জোট? মমতা বন্দ্যোপাধ্যায় উক্তিটাকে অনেকে ভুল ব্যাখ্যা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তার একটা সার্বজনীন মঞ্চ থেকে নিজেই ক্ল্যারিফাই করে দিয়েছেন যে আমি ইন্ডিয়া জোটে ছিলাম, আছি, থাকবো, কারণ এই জোটটা আমি তৈরি করেছি। সীতারাম ইয়েচুরি মানছেন? সীতারাম ইয়েচুরি বাংলায় এসছেন, খুব ভালো কথা। তাকে আগে বলবো যে তারা বাংলার এই যে নেতাগুলো আছে তাদেরকে শিক্ষা দিন। আপনি তো জোটে আছেন। বৃন্দা কারাত কলকাতায় এসে বড় বড় কথা বলছে, সীতারাম ইয়েচুরি বড় বড় কথা বলছে। এদের কি অস্তিত্ব আছে কেরল বাদে? আর কেরলে এবার কি হবে? সিপিএম তো সেখানেও জিতছে না। তাই সীতারাম ইয়েচুরিকে বলবো, শুনুন, যখন ইন্ডিয়া সরকার গঠন করবে সেখানে তৃণমূল কংগ্রেস 27 থেকে 30টা সাংসদ নিয়ে যাবে। আপনারা ভাবুন আপনারা কটা সাংসদ নিয়ে যাবেন। কারণ যখন কংগ্রেস অধীর চৌধুরীর জন্য এখানে সিট শেয়ারিং হলো না বাংলায়, তখন আপনিও কিন্তু মমতা ব্যানার্জির পাশে বসেই চা খাচ্ছিলেন। যখন মোহাম্মদ সেলিম এখানে গালমন্দ করে, তাহলে আগে সীতারাম ইয়েচুরিকে জিজ্ঞেস করুন কেন মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী তাদের কথা শোনে না? কেন বাংলার বামফ্রন্ট
পলিট ব্যুরো মেম্বারদের ধর্তব্যে ধরে না? আগে সেই উত্তরটা তো দিতে হবে, কারণ সীতারাম ইয়েচুরিও তো সেই মঞ্চে ছিল যখন মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী মমতা ব্যানার্জির বিরোধিতা করছিল। আগে সীতারাম ইয়েচুরি সেই জবাবটা দিক। সীতারাম ইয়েচুরি যদি মানে বুকের পাটা থাকে, তাহলে তিনি মল্লিকার্জুন খার্গের মতো বলুক যে ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য পার্টি স্ট্যান্ড, দ্য অ্যালায়েন্স স্ট্যান্ড। অ্যালায়েন্সের জোটের তো একটা ধর্ম আছে, সেই ধর্ম মেনে চলতে হবে। সীতারাম ইয়েচুরির যদি বুকের পাটা থাকে, আগে নিজের দলের সাঙ্গপাঙ্গগুলোকে সামলাক না। তৃণমূল অনেক বড় চ্যাপ্টার, ওনার বুঝতে সময় লাগবে। বাংলার ভাষাও বোঝেন না, বাংলাও বোঝেন না, ওনাকে বলুন ওই কেরল ফেরলের সাইডে ঘুরতে, ভালো থাকবেন। একদম ছোট্ট করে একটা প্রসঙ্গ দিয়ে শেষ করব। সিপিএমের থেকে বক্তব্য আসছে একেবারে পরিষ্কার, তারা বলছে যে বুদ্ধবাবুকে কোনোদিন ফেজ টুপি পরতে হয়নি ভোট চাওয়ার জন্য, কোনোদিন বোরখা পরতে হয়নি দলের কোনো মহিলা কমরেডকে। সেই জায়গা থেকে ধর্মের যে ভোট, এই একদল মুসলিম ভোট, বিজেপি রাজ্যে হিন্দু ভোট, এই যে ভোট ভাগাভাগির যে ধর্মীয় রাজনীতি, তা কিন্তু বুদ্ধবাবুকে কোনোদিন ফেজ টুপি পরে করতে হয়নি। মমতা ব্যানার্জিকে যেরকম বোরখা পরতে দেখা গেছিল, ধর্মের মেরুকরণ এই রাজ্যে এই তৃণমূল সরকার আসার পর থেকেই হয়েছে, এমনটাই দাবি। বুদ্ধবাবু কবারের মুখ্যমন্ত্রী? কবারের? আমি আপনাকে প্রশ্ন করছি, হ্যাঁ কবার? জোরে বলুন। দুবারের। মমতা ব্যানার্জি কবারের মুখ্যমন্ত্রী? তিনবারের। তো বুদ্ধবাবুকে আমি ওনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। বুদ্ধবাবুকে মমতা ব্যানার্জির থেকে অনেক বেশি রাজনীতিটা শেখা উচিত, আগে বাড়ি গিয়ে টিউশন নেওয়া উচিত। এক, তিনি অনেক বর্ষিয়ান একজন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে আমি ব্যক্তি হিসেবে অত্যন্ত সম্মান করি, তাই এর বেশি আর কিছু বলবো না। তিনি দুবারের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি তিনবারের। নাও কামিং টু দ্য ধর্মের ব্যাপারে, আমি বুঝতে পারি না বামফ্রন্টের কি চোখে পার্শিয়াল ব্লাইন্ডনেস হয়ে যায় কোনো কোনো সময়? বামফ্রন্ট কি দেখতে পায় না মমতা ব্যানার্জি দুর্গাপুজো উদ্বোধন করছে? বামফ্রন্ট কি চোখে দেখতে পায় না রাজনীতিতে আসার আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো? বামফ্রন্ট কি চোখে দেখতে পারে না 24শে ডিসেম্বর রাত্রেবেলা সেন্ট পলস ক্যাথিড্রালে মমতা ব্যানার্জির মাস? বামফ্রন্ট কি চোখে দেখতে পারে না গুরু নানক জয়ন্তীতে মমতা ব্যানার্জি এই গুরুদুয়ারাতে, যেটা আমাদের শরৎ বোস রোডের ওখানে যে গুরুদুয়ারা, সেখানে মমতা ব্যানার্জি যান? মমতা ব্যানার্জি ভারতবর্ষের, আমি গর্বের সাথে বলি, একজন ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষ। আর বামফ্রন্টকে বলবো, যারা 34 বছর রাজত্ব করার পর আজকের দিনে যাদের বাংলার স্ট্যান্ডিং শূন্য, তাদেরকে রাজনীতি আর মমতা ব্যানার্জি নিয়ে কথাটা না বললেই হয় না? কেন নিজেদের লোক হাসান আপনারা? ঘর চাপা হেরেছেন, পুটফুলে আগে বেরোন, বিধানসভায় পা রাখুন বা লোকসভায় পা রাখুন, তারপর তো কথা বলবেন। মমতা ব্যানার্জিকে নিয়ে আমার মনে হয় আজকের দিনে বামফ্রন্টের কথাটা না বলাই ভালো, কারণ তারা কোথাও নেই। আগে একটু জায়গা টায়গা হোক, তারপর নয় বলবে। একদমই তাই। বিরোধীদের একটা গোটা বাংলা জুড়ে এই ভোট মরশুমের ভেতরেই বিরোধীদের বাড়িতে পুলিশি হানা চলছে। 1 ঘন্টার আগের খবর, একেবারে প্রত্যেকটি বিরোধী দলের বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, এবং মাঝরাতে খড়গপুরে একজন মণ্ডল সভাপতি, তার বাড়িতে ঢুকে তাকে গ্রেপ্তার করা হয়, একেবারে কার্যত দরজা ভেঙে। এই অস্ত্রেই শান দিচ্ছে কি তৃণমূল এখন, যে বিরোধীদের পুলিশ দিয়ে আটকাতে হবে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন ইডি, সিবিআই বিজেপির উংলি হিলনে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বাড়িতে রাত বেরাতে ঢুকে যায়, যখন মা বোনেরা ঘুমোয় তখন ঢুকে যায়, রান্নাঘরের চাল ডাল চিনির ডাব্বাতে হাত ঢুকিয়ে মাটিতে ফেলে জিনিস খোঁজার বাহানা করে, তখন আপনারা প্রতিবাদ করেন না কেন? সেম ওয়ে, যদি সমিত মণ্ডল, আপনারা জানেন 35 লাখ টাকা ধরা পড়েছে, আপনারা জানেন হুগলিতে একটা ছেলে তৃণমূল করতো, জয়েন করেছে হুগলিতে, তার থেকেও 2 লাখ টাকা ধরা পড়েছে। যদি পশ্চিমবঙ্গ পুলিশ, তার কাছে যদি স্পেসিফিক টিপ থাকে যে কোনো গুন্ডা বা মস্তানকে শেল্টার দেওয়া হয়েছে, বা কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে বিশাল অঙ্কের টাকা জোগাড় করা হয়েছে ভোট প্রভাবিত করার জন্য, বা যদি পুলিশের কাছে এরকম টিপ থাকে যে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র বোম পেটো জোগাড় করা হয়েছে ভোটে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, কারণ আমরা তো দেখেছি ওই ভাইরাল ভিডিওতে যে শুভেন্দু অধিকারী টাকার বিনিময়ে অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল সন্দেশখালীতে। তো যদি এরকম টিপ পায় প্রশাসন, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা যদি এরকম টিপ পায়, তাদের কি করা উচিত? যাওয়া উচিত না উচিত না? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি। এটা কি তাহলে সিবিআই এর পাল্টা? না, পাল্টা না। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট।
যদি ল অ্যান্ড অর্ডারের কোনো খবর আসে, আজকে আমি তৃণমূলের জাতীয় মুখপাত্র, আজকে যদি লোকাল পুলিশের কাছে খবর আসে যে 1 তারিখ কলকাতায় ভোট, আমি সেই ভোট প্রভাবিত করার জন্য কিছু করছি, কোনো গুন্ডা মাস্তানদের শেল্টার দিয়েছি বা টাকা বা বোম সঞ্চয় করেছি, আমার বাড়িতেও রেড করা উচিত। এটা তো ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট। গুন্ডা মস্তানদের বাড়িতে রেড হলে আমি বুঝি না পোটাওয়ালা সংবাদ মাধ্যমের মন কাঁদে কেন। আর ইডি সিবিআই রেড হলে আপনারা দেখান ও বাবা কী হয়েছে কী হয়েছে, এটা বিচারিতা হতে পারে না। ল অ্যান্ড অর্ডার ওয়েদার ইট ইজ সেন্ট্রাল ওয়েদার ইট ইজ স্টেট শুড বি ইকুয়াল, এটাই আমি আশা করবো আপনাদের থেকেও আর অন্য সংবাদ মাধ্যমের থেকেও।